Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। আগামীকাল শ্রীলঙ্কার সাথে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার ফোরের লড়াই। এর আগে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ে অনুশীলন করবে টাইগাররা। এরপর ২৪ ও ২৫ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে লাল সবুজের দল। সুপার ফোরে বাংলাদেশের সব ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এশিয়া কাপ ২০২৫-এ বাংলাদেশের এবারের মিশনটা আরও এক ধাপ উপরে, সুপার ফোরে। সূচিটা এরই মধ্যে হয়ে গেছে, অনুশীলনেরও সূচি করে ফেলেছে বাংলাদেশ। কি থাকছে? শনিবার বাংলাদেশ সময় ঠিক রাত ৮:৩০ অর্থাৎ যথারীতি শুরু হবে লঙ্কান ম্যাচ দিয়ে বাংলাদেশের লড়াইটা। তার আগে শুক্রবার এখানকার স্থানীয় সময় ৬টা থেকে ৯টা বাংলাদেশ প্র্যাকটিস সেশন রেখেছে দুবাইয়ে, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮টা থেকে ১১টা। তার আধ ঘন্টা আগে অফিসিয়াল প্রেস কনফারেন্সে একজন কথা বলবেন বাংলাদেশের, যেটা বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০টায়। বাংলাদেশ ৩ দিনের একটা বিরতি পাবে লঙ্কান ম্যাচের পর। ২৪ এবং ২৫ সেপ্টেম্বর ভারত পাকিস্তানের বিপক্ষে আরও দুটো গুরুত্বপূর্ণ ম্যাচে সুপার ফোরে লড়তে হবে বাংলাদেশকে। বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে দুবাই সুপার ফোরের প্রত্যেকটা ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ। অন্য দলকে কিন্তু সুপার ফোরের আবুধাবিতে ম্যাচ খেলতেও আসতে হবে, তবে সেই জায়গায় বাংলাদেশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাড়তি অনুশীলনের পর, এবং লঙ্কানরা যেভাবে ভাগ্যের সহায়তায় বাংলাদেশকে তুলে দিয়েছে সুপার ফোরে, সেই সুযোগটাও নেয়ার চেষ্টা করতে পারবে। এখন আর হারানোর কিছু নেই, ওই ট্রফির দিকে চোখ রেখে আরও এক ধাপ উপরে উঠতে চাইবে বাংলাদেশ দল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। অবশেষে অনেক যদি কিন্তু হিসেব মিলিয়ে বাংলাদেশ তো সুপার ফোরে উঠেই গেছে, এবং এশিয়া কাপের এই পুরো টুর্নামেন্টটি কভার করতে সংযুক্ত আরব আমিরাতে আছেন আমাদের সহকর্মী রঞ্জন শান্ত। সরাসরি যেতে চাই তার কাছে। রঞ্জন, বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে ৮টা থেকে, তারা কি সবাই উপস্থিত আছেন এই প্র্যাকটিস সেশনে? আর শ্রীলঙ্কার বিপক্ষে কাল সুপার ফোরের ম্যাচে বাড়তি কোনো পরিকল্পনা কি আছে টাইগারদের, জানাবেন। সঞ্জনা, একেবারেই যে সময়টা বলছিলাম একটু আগে, যে এখানকার স্থানীয় সময় ৬টা আর ৮টায় শুরু হলো আপনার, ঠিক সেই মুহূর্তে লিটন দাসের দল, তাসকিন আহমেদ থেকে শুরু করে প্রত্যেকেই মাঠে এসে পৌঁছেছেন। আমার ঠিক এই পেছনটা দিয়ে তারা মাত্রই প্রবেশ করলেন। তারা অনুশীলন করবেন, অন্তত ঘন্টা ৩-এর একটা সেশন রয়েছে, বিশেষ করে ম্যাচ, এবং গতকালও তো তারা এসছে, ম্যাচের দিকে চোখ ছিল। সব মিলিয়ে আজকে একটা কমপ্লিট সেশন অনুশীলন ফুরফুরে মেজাজে দেখা গেছে, বলা যায়। লিটন, তাসকিন এখানে ফ্যান্স আছেন, এখানে প্রবাসী বাঙালি তারা চলে এসেছিলেন টিম আসবে জেনে, তাদের সঙ্গে সেলফি তুলেছেন। আমরা ফিল সিমন্সকে দেখেছি, তিনি খুব চিল মোডে কানে হেডফোন দিয়ে গান শুনছেন। তো একটা প্রেশারলেস, কারণ আসলে এই টুর্নামেন্টে তো সুপার ফোরে না গেলেও কিছু করার ছিল না বাংলাদেশের। শ্রীলঙ্কা সেই কাজটা করে দিয়েছে, সুতরাং এখন আর হারানোর কিছু নেই। এই ম্যাচটা অবশ্যই তারা নির্ভর হয়েই খেলতে চায়, সেরকমটা এখন পর্যন্ত বডি ল্যাঙ্গুয়েজে দেখা গেছে। বাকিটা অনুশীলন দেখলে বিস্তারিত বলতে পারবো। এই হচ্ছে একটা ব্যাপার। আর সব মিলিয়ে আসলে পরিকল্পনা যদি বলেন, তাহলে একটা পরিবর্তনের জায়গা নিয়ে কথা হচ্ছে, সেটা আসতেই পারে, কারণ একজন বোলার কম নিয়ে খেলেছিল বলা যায় বাংলাদেশ, সে কারণে পার্ট টাইমারদের বেশ কিছু রান খরচ করতে হয়েছিল শেষ ম্যাচটাতে। তো সেই জায়গা থেকে একটা পরিবর্তন আসলেও আসতে পারে। সাইফুদ্দিন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তিনি একমাত্র সুযোগ পাননি। স্কোয়াডে যে ১৬ জনের স্কোয়াড, তার মধ্যে ঘুরে ফিরে সবাই সুযোগ পেয়েছেন, তাকে এখন পর্যন্ত জায়গা দেওয়া হয়নি। কাউকে জায়গা ছাড়তে হতে পারে, সোহান কিংবা হৃদয় কোনো একজন ঢুকতে পারেন, যে কোনো একটা পরিবর্তন অন্তত। কিন্তু নাসুম, তাসকিন তারা হয়তো থাকবেন, অর্থাৎ গত ম্যাচে যে ৪টা পরিবর্তন করেছিল একাদশে বাংলাদেশ, সেখান থেকে হয়তো ৩ স্টে করতে পারেন। সঞ্জনা, রঞ্জন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে আপনার কাছ থেকে আরো বেশ কিছু আপডেট আমরা পেয়ে যাবো, এমনটাই প্রত্যাশা রাখছি। এদিকে বাংলাদেশ ভালো দল, এশিয়া কাপের মতো টুর্নামেন্ট জেতা তাদের জন্য সময়ের ব্যাপার বলছেন লঙ্কান ধারাভাষ্যকার রোশন আভেসিংহে। সাকিব, তামিম, মুশফিকদের অভাব পূরণে সময় লাগবে, তবে সময় আর সমর্থন দিলে তাসকিন, রিশাদ একদিন ইতিহাস করবে। আবুধাবিতে একান্তে লঙ্কান ধারাভাষ্যকারের কথা শুনেছেন সহকর্মী রঞ্জন শান্ত। শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খুবই উত্তেজনাকর ম্যাচ। শ্রীলঙ্কা জিতে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে সুপার ফোরে। ঠিক সেই মুহূর্তে আমরা পেয়েছি রোশন আভেসিংহেকে, যিনি ধারাভাষ্য করছেন কমেন্ট্রি বক্সে। তিনি শ্রীলঙ্কার জন্য গলা ফাটিয়েছেন। সুতরাং আমরা ঠিক এমন একটা মুহূর্তে তাকে পেয়েছি, অবশ্যই তার মূল্যবান কথা জানতে চাই। স্যার, ফার্স্ট অফ অল, you very closely watching this tournament. How do you evaluate Bangladesh as a young team?
Well, I think they're a very good side. আমার মনে হয় বাংলাদেশ খুব ভালো দল। তারা শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছে, এটা সহজ না। ওরা সিনিয়রদের হারিয়ে নতুন করে তৈরি হচ্ছে। নতুনরা খুবই ভালো, পেসাররা দারুণ, রিশাদ, হৃদয় ওরাও খুব ট্যালেন্টেড। But I think there is so much of talent. প্রথমবার বড় কোনো টুর্নামেন্টে সাকিব মুশফিকদের ছাড়া খেলছে বাংলাদেশ। রোশন বলছেন, সাকিবের মতো অভিজ্ঞদের অভাব পূরণ সহজ নয়। Experience is worth the weight in gold. অভিজ্ঞতা সোনার মতো। সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক, তামিমদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অভাব রাতারাতি পূরণ সম্ভব না। তাদের শূন্যস্থান পূরণে বাংলাদেশের আরো সময় দরকার। It's not easy to replace such players. তিনবার ফাইনাল খেললেও এশিয়া কাপের শিরোপা ঘরে তোলা হয়নি লাল সবুজের দলের। তবে এই দলের পক্ষে সেই ইতিহাস গড়া সম্ভব। দিতে হবে সময়, রাখতে হবে বিশ্বাস, বললেন এই লঙ্কান। Look at what they have. Taskin Ahmed, the fast bowler. অবশ্যই বাংলাদেশ একদিন ট্রফি জিতবে। আপনি তাসকিন, মোস্তাফিজদের দেখেন, সময়ের সাথে আরো প্রতিভাবান ক্রিকেটার উঠে আসছে। আমার মতে চ্যাম্পিয়ন হওয়াটা শুধুই সময়ের ব্যাপার। It will happen. Bangladesh doesn't have to worry. I think they have enough quality in their side. রোশানের চাওয়া এশিয়া কাপ জিতুক তার দেশ শ্রীলঙ্কা। তবে ভারতকেও শিরোপার অন্যতম দাবিদার মানছেন এই লঙ্কান। They are a good side, so don't worry. You can be happy. থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ সো মাচ। রোশন আবির সিং এর কথা বলছিলেন তিনি, এবং তিনি আশা দেখেন, স্বপ্ন দেখেন এই নতুন বাংলাদেশটা নিয়ে। হোপফুলি তার মনে হয় যে এই দলের উপর ভরসা রাখতে হবে, এবং বাংলাদেশের সমর্থকদের তিনি স্যালুট জানিয়েছেন। বাংলাদেশের এই দলের উপর ভরসা রাখতে বলেছেন। কে জানে, এশিয়া কাপের মঞ্চে, এশিয়া কাপের ফাইনালে যে কোনো দিন বাংলাদেশ জয় এনে দিতে পারে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার রাতে এশিয়া কাপের শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ চলাকালে মারা গেছেন লঙ্কান অলরাউন্ডার দুনিত ভেল্লালেগের বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। একই সময়ে ইন্তেকাল করেছেন বাংলাদেশের পেসার ইবাদত হোসেন চৌধুরীর বাবা নিজামুদ্দিন চৌধুরী। মাহিশ থেকসানার বদলে সুযোগ পেয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা দুনিত ভেল্লালাগের একদমই ভালো কাটেনি। প্রথম 3 ওভারে 17 রান দিলেও শেষ ওভারে মোহাম্মদ নবীর বিরুদ্ধে খরচ করেছেন 32 রান। ম্যাচ শেষেই আবার টিম ম্যানেজারের কাছ থেকে খবর পান 54 বছর বয়সী তার বাবা আর নেই, মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে। অনেকটা একই সময়ে মারা গেছেন বাংলাদেশের তারকা ফাস্ট বোলার ইবাদত হোসেনের বাবা নিজামুদ্দিন চৌধুরী। জানা গেছে দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। যোগ্য দল হিসেবে এশিয়া কাপের সুপার 4-এ গেছে বাংলাদেশ, বলছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের মতে বড় টুর্নামেন্টে ব্র্যান্ডের ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ না, রান রেটের সমীকরণের চেয়ে ম্যাচ জেতাই মুখ্য ছিল। তবে সবশেষ ম্যাচে টিম ম্যানেজমেন্টের 4.5 বোলার নিয়ে খেলার সিদ্ধান্তের বিপক্ষে আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার শেষ হয়েছে লেভেল 3 কোচদের নিয়ে বিসিবির 5 দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স, যেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ 2 বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ইফতিকার রহমান মিঠু। যেখানে ট্রেনিং শেষে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় আন্তর্জাতিক কোচিং বিশেষজ্ঞ রস টার্নার, অ্যালান ক্যাম্পবেল, জেফ লসন ও নাতাশা আহমেদকে। কর্মশালায় বিসিবি সভাপতি এশিয়া কাপে বাংলাদেশের সুপার 4-এ যাওয়ার পেছনের কৃতিত্ব দেন উপস্থিত কোচদের। শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের হারের পর সুপার 4 নিশ্চিত হয় বাংলাদেশের। এরপর অনেক নেটিজেনই প্রশ্ন তুলেছে, যোগ্য দল হিসেবেই কি বাংলাদেশ জায়গা পেল সুপার 4-এ? কিন্তু কেন উঠছে এই প্রশ্ন? যেখানে বাংলাদেশ জিতেছে 2 ম্যাচে, সেখানে আফগানদের জয় তো কেবল হংকংয়ের বিপক্ষে। বিসিবি সভাপতি তাই বলছেন, কারো সহযোগিতায় নয়, নিজ যোগ্যতায় সুপার 4-এ খেলবে বাংলাদেশ। সেই সাথে পরবর্তী রাউন্ডে ভালো করতে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনার কথা জানান তিনি। সুপার 4-এ আমরা হংকংকে হারিয়েছি, আমরা আফগানিস্তানকে হারিয়েছি, শ্রীলঙ্কার সাথে আমরা হাফ অ্যান আওয়ার খারাপ খেলেছি বলে আমরা হেরে গিয়েছি। তো যোগ্যতার দল হিসেবে আমরা সেকেন্ড রাউন্ডে শুধু যাইনি, আমাদের যে এই টিমটা কনসিস্টেন্টলি ভালো খেলছে তারই বহিঃপ্রকাশ। এটা আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা নিশ্চয়ই প্ল্যান করছে ম্যাচ বাই ম্যাচ। আপাতত সমস্ত চিন্তা আমি আশা করছি যে শুধু শ্রীলঙ্কা নিয়েই থাকবে, তারপরে ম্যাচে দেখা যাবে কি। তো একটা করে ম্যাচ হয়তো তারা প্ল্যান করছে, আমরাও সেটাই আশা করছি। গ্রুপ পর্বে বাংলাদেশের সবশেষ ম্যাচ ছিল আফগানিস্তানের বিপক্ষে, যে ম্যাচে 1 বোলার কম নিয়ে খেলায় প্রশ্ন উঠেছে টিম সিলেকশন নিয়ে। খোদ বিসিবি সভাপতিও জানালেন 4.5 বোলারের বিপক্ষে তিনি। দলের সাফল্যে টিম স্পিরিটকেই প্রধান কারণ মনে করছেন আমিনুল। 1 নম্বরে বলবো যে এই টিমটার স্পিরিট,
টিম স্পিরিটটা ভালো লেগেছে। দেখবেন যে গত ম্যাচটার টিম কম্বিনেশনটা ছিল ভেরি অকওয়ার্ড, 4.5 বোলার নিয়ে আমরা খেলেছি, তারপরেও কিন্তু টিম ব্যাক আপ করেছে। আর সব ইম্পর্টেন্ট যেটা আমার কাছে এই টিমের মনে হচ্ছে যে বাউন্স ব্যাক করতে পারে তারা। আমরা শ্রীলঙ্কার সাথে হারার পরে আমরা আফগানিস্তানের সাথে বাউন্স ব্যাক করেছি, শ্রীলঙ্কার সাথে আমরা ফার্স্ট পাওয়ার প্লে ইউজই করতে পারি, তারপরেও একটা ভালো মোটামুটি একটা ভালো টার্গেটে গিয়েছি। তো টিম স্পিরিট এবং এই টিমটার যে একটা শক্তি, যেটা সব থেকে বড় যেটা আমার মনে হচ্ছে, সেটা প্রত্যেকটা সেক্টরে তারা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করছে। এদিকে সাবেক ক্রিকেটার হাবিবুল বাশারের মতে রান রেটের চেয়ে ম্যাচ জেতাটাই গুরুত্বপূর্ণ। সুপার 4-এ ভালো করতে হলে আরও বেশি আত্মবিশ্বাসী হতে হবে বলছেন গেম ডেভেলপমেন্টের এই কর্তা। যখন একটা টুর্নামেন্ট খেলতে যায় তখন কিন্তু ব্র্যান্ডের ক্রিকেট খেলার থেকে জয়টা আসলে মূল ব্যাপার হয়ে থাকে। সেক্ষেত্রে অনেক টিম অনেক স্ট্র্যাটেজি গ্রহণ করে থাকে। আমাদের ডেফিনেটলি ব্র্যান্ডের ক্রিকেট খেলার প্ল্যান আছে, বাট নট নেসেসারি যে কোনো একটা টুর্নামেন্ট যে সেই ব্র্যান্ডের ক্রিকেট খেলার চেষ্টা করতে। আমার মনে টুর্নামেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি কখন কীভাবে জিতছেন আর কি, কীভাবে জিতছেন দ্যাটস নট ইম্পর্টেন্ট, জয়টাই আসল কথা। আমার মনে হয় যে আমাদের জন্য এখন এত রান রেটটা মাথায় রাখার কোনো দরকার নেই। আমি পার্সোনালি বিলিভ করি আমরা যদি সুপার 4 যাব, উই জাস্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট উইনিং দ্য গেমস। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার বিকেএসপির 4 শিক্ষার্থী পেলেন বিনামূল্যে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ। শুধু তাই নয়, আগামী 4 বছর থাকা, খাওয়া, উন্নত ক্রীড়া প্রশিক্ষণের সঙ্গে ফ্রি পাবেন প্রতি মাসে $800 অর্থ। যমুনা টেলিভিশনকে জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। ক্রীড়াঙ্গনে বাংলাদেশ চীন সম্পর্কের আরও সুফল দেখতে পাওয়া যাবে শীঘ্রই। ইসলামে জ্ঞান আহরণ করতে সুদূর চীন দেশে যেতে বলা হয়েছে। চীন শুধু তথ্য প্রযুক্তিতেও এগিয়ে নয়, খেলাধুলোতেও পুরো দুনিয়ায় দৃষ্টান্ত স্থাপন করেছে। আর মাত্র কয়েক ঘন্টা পর ঢাকার কমলাপুরে চীনের বিশ্ববিদ্যালয় দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আর বাফুফের অনূর্ধ্ব 17 দলের 18 জন ছেলে তো চীনের লিজাংয়ে টুর্নামেন্ট খেলতে এই মুহূর্তে অবস্থান করছেই। নতুন খবর, বিকেএসপির 4 খেলোয়াড় 4 বছরের জন্য স্কলারশিপ নিয়ে আগামী 1 মাসের মধ্যে পড়তে যাচ্ছে দেশের স্বনামধন্য ইউনান মিনজু ইউনিভার্সিটিতে। এরা যাচ্ছে হচ্ছে গিয়ে এই সেপ্টেম্বর মাস থেকেই তারা হচ্ছে গিয়ে ইনিশিয়ালি যাবে, ফাউন্ডেশন ট্রেনিং করবে 6 মাসের মতো ল্যাঙ্গুয়েজের উপরে, তারপরে তাদের কোর্স শুরু হয়ে যাবে। হকির সামিউল সৌরভ, বক্সিংয়ের ইমরুল কায়েস, টেবিল টেনিসের রাজীব জাহান, বাস্কেটবলের তুরাত, পড়াশোনার পাশাপাশি উন্নত প্রশিক্ষণ বিনামূল্যে পাবেন এরা সবাই। শুধু তাই নয়, আগামী 4 বছর পড়াশোনার জন্য 1 পয়সা তো খরচ হবেই না, উল্টো প্রতি মাসে পাবেন $800 করে অর্থ। থাকার জন্য পাবেন বিনামূল্যে বাসস্থান। এই 4 জন যাবে, এই 4 জন 4 বছরের গ্রাজুয়েশন করবে কুনমিং মিনজু ইউনিভার্সিটিতে। যাবতীয় সমস্ত খরচ ফ্রি, সাথে $800 করে প্রত্যেক মাসে। এরা ওই জায়গায় পড়াশোনা করবে, পড়াশোনার সাথে সাথে ওদের স্পোর্টস ইউনিভার্সিটিতে যে সুযোগ রয়েছে সেই স্পোর্টসে অংশগ্রহণ করবে। ওই জায়গায় যে কোচ রয়েছে তাদের আন্ডারে তারা ট্রেইনড হবে এবং 4 বছর পরে গ্রাজুয়েশন শেষ করতে পারলো, স্পোর্টসেরও তারা তাদের উন্নতি হলো, ট্রেইনড হয়ে আসলো। এর শুরুটা হয়েছিল বাংলাদেশে খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর বিকেএসপি চীনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে। চলতি বছর এপ্রিলে চীন থেকে কর্মকর্তারা এসে বিকেএসপিতে তাইচি সেন্টারও উদ্বোধন করে যান। আগামীতে বিকেএসপির শিক্ষার্থীরা আধুনিক ক্রীড়া শিক্ষা ত্বরান্বিত করতে আরও অনেক সুবিধা পাবেন। চায়নাতে মোট 4টা বিভিন্ন স্পোর্টস ইউনিভার্সিটির সাথে এমওইউ সাইন হয়ে গেছে। উহান স্পোর্টস ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে গিয়ে কুনমিংয়ে মিনজু ইউনিভার্সিটি, এরকম এবং বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটির সাথেও এমওইউ অলরেডি ফাইনাল হয়ে আছে, সিগনেচারের অপেক্ষায়। আগামী বছর চীনে 4 জনের জায়গায় আরও বেশি খেলোয়াড় পাঠানোর পরিকল্পনা বিকেএসপির। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। বিশ্বকাপে ব্রাজিলের গুরুত্বপূর্ণ সদস্য হবেন নেইমার, এমনটাই বিশ্বাস দেশটির সাবেক বিশ্বকাপ জয়ী তারকা রোনালদো নাজারিওর। পাশাপাশি নেইমারের ইনজুরি নিয়ে করা সমালোচনাকে অতিরঞ্জিত বললেন তিনি। জানিয়েছেন প্রত্যাশা বেশি থাকায় নেইমারকে নিয়ে সমালোচনাও বেশি হচ্ছে। মিশন হেক্সা পূরণে কার্লো আনচেলত্তিকে ঘিরে নতুন স্বপ্ন বুনছে লাতিন পরাশক্তি ব্রাজিল। তবে নতুন কোচের অধীনে এখনও মাঠে নামা হয়নি দলটির সবচেয়ে বড় তারকা নেইমারের।
ইউরোপ ও এশিয়া অধ্যায় শেষে ফিরেছেন ঘরের ক্লাব সান্তোসে, তবে পিছু ছাড়েনি চিরচেনা ইনজুরি। সব মিলে 2023 সালের পর সেলেসাওদের হয়ে মাঠে নামা হয়নি তার। নেইমারকে নিয়ে সমর্থকরা যখন দ্বিধাগ্রস্ত, তখন আশার আলো দেখছেন বিশ্বকাপ জয়ী সাবেক সেলেসাও তারকা রোনালদো নাজারিও। বিশ্বকাপে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারেন নেইমার। আমি বিশ্বাস করি সে সেটা হবে। সবাই শতভাগ ফিট অবস্থায় নেইমারকে চায়। অ্যানচেলোত্তি এটা চায় এবং নেইমারের একই ইচ্ছা। তার মধ্যে বিশ্বকাপ খেলার এবং ব্রাজিলকে সাহায্য করার তীব্র আকাঙ্ক্ষা দেখছি। ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরির সঙ্গে সখ্যতা নেইমারের। ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি ৭৯ গোলের মালিক, কখনো এসিএল, কখনো উরু, কখনো বা ভুগছেন পেশির চোটে। এ নিয়ে সান্ত্বনার পরিবর্তে এখন সমর্থকদের সমালোচনার শিকারও হচ্ছেন তিনি, যা ভালো চোখে দেখছেন না রোনালদো। সে গুরুতর একটি চোট থেকে সেরে উঠছে আর সে ইনজুরির মধ্য দিয়ে যাচ্ছে, যা খুবই স্বাভাবিক। তবে তাকে নিয়ে সমালোচনা অতিরঞ্জিত, যদিও তার উপর প্রত্যাশা সবসময় অনেক, আর সে কারণেই সমালোচনা বেশি হয়। নেইমার অবশ্যই জানে বিশ্বকাপে শতভাগ ফিট থাকতে তার কি করতে হবে। শুধু নেইমার নয়, কোচ কার্লো আনচেলোত্তি নিয়েও নতুন আশা দেখছেন রোনালদো। এসি মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে একাধিক শিরোপা জেতা এই ইতালিয়ানে সেলেসাওদের হেক্সা মিশন পূরণ হবে বলে বিশ্বাস রোনালদো নাজারিওর। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। 25 বছর পর নিজ দেশের ক্লাব বেনফিকায় যোগ দিলেন কোচ হোসে মরিনিও। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। এর আগে 2000 সালে এই বেনফিকা দিয়েই প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন মরিনিও। নতুন চুক্তিতে 2027 সাল পর্যন্ত ক্লাবটির ডাগআউট সামলাবেন তিনি। এর আগে প্রথম দফায় বেনফিকার হয়ে 11 ম্যাচে দায়িত্ব সামলেছিলেন মরিনিও। এরপর পোর্তোর হয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে যোগ দেন ইংলিশ ক্লাব চেলসিতে। দুটি প্রিমিয়ার লিগ জেতার পর ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যান ইউ, টটেনহ্যামের মতো ক্লাবের ডাগআউট সামলান এই পর্তুগিজ। সবশেষ তুর্কি ক্লাব ফেরেনবাচের দায়িত্বে ছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে বেনফিকার কাছে হারের পর ছাঁটাই হন মরিনিও। চাকরি হারিয়ে ফিরলেন নিজের পুরনো ক্লাব বেনফিকায়। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।